সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম বা ইংরেজিতে যেটাকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিস। তো আমাদের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে পর্যায়বৃত্ত ধর্মটা আসলে কী। পর্যায় সারণীতে মৌলের যেই ধর্মগুলা পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয়, কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়, এবং সেটা পর্যায় ভেদে কিংবা গ্রুপ ভেদে, সেই ধর্মগুলোকেই মূলত পর্যায়বৃত্তিক ধর্ম বা পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। এবং সেগুলোর মধ্যে আমার খুব ইম্পর্টেন্ট যে কয়েকটা ধর্ম, সেগুলো হচ্ছে পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তো এটা ছাড়াও আমাদের আরও কয়েকটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে, যেমন ধাতব এবং অধাতব ধর্ম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, যোজ্যতা, এই ধর্মগুলো আছে। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু আপাতত আমরা প্রথমেই পরমাণুর আকার নিয়ে চিন্তা করি। প্রথমে তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা যে টপিকগুলো একদম ইজি ওয়েতে কীভাবে চিন্তা করা যায়। যেমন দেখো, পরমাণুর আকার বলতে আমরা কি বুঝি? ধরো আমি ধরলাম যে সোডিয়াম পরমাণুর আকার, তার মানে সোডিয়ামের আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে। অর্থাৎ আমি যদি নিউক্লিয়াস থেকে এইভাবে চিন্তা করি, এটা নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর এবং এটা তৃতীয় শক্তি স্তরে, এবং তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে। তাহলে এই একটা ইলেকট্রন তার নিউক্লিয়াস থেকে কতটা দূরে আছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের যে দূরত্বটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আকার বলতে আমার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরোটাই না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের দূরত্ব, সেটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এখন পরমাণুর আকার বিবেচনা করতে গেলে আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। বিশেষ করে সেখানে কেন্দ্রে প্রোটন কতগুলো আছে, তারপর তার ভিতরে কক্ষপথগুলোতে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের ব্যাপারও কিন্তু সেখানে কাজ করে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেটা জানবো যে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের দূরত্বটাই হচ্ছে এখানে পরমাণুর আকার। এখন আমরা যদি গ্রুপ ভেদে এবং পর্যায় ভেদে সেই আকারটা হিসাব করি, তাহলে আমরা এইভাবে হিসাব করতে পারি যে ধরো আমি দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, দ্বিতীয় পর্যায়ে প্রথম আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তাহলে খুব ভালো করে খেয়াল করো, আমাদের নর্মালি বাম থেকে ডানে গেলে সাধারণত পরমাণুর আকার হ্রাস পায়। এখন বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কেন হ্রাস পায়? কারণ বাম থেকে ডানে গেলে যেহেতু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হচ্ছে না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটি একটি করে বাড়ে। এখন কেন্দ্রে প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু আমার কেন্দ্রের বাইরে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যাও কিন্তু একটা একটা বাড়ছে। তাহলে যেহেতু শক্তিস্তর নতুন করে যুক্ত হচ্ছে না, একই পর্যায় মানে একই শক্তিস্তর, সর্বশেষ শক্তিস্তর এখানে দ্বিতীয় শক্তিস্তর হবে সর্বশেষ শক্তিস্তর, তাহলে সেখানে একটা করে ইলেকট্রনও বাড়ছে, আবার কেন্দ্রের প্রোটন সংখ্যা বাড়ছে। কিন্তু কেন্দ্রের প্রোটন সংখ্যার প্রভাবটাই এখানে কিন্তু মেইন। অর্থাৎ তাহলে আমরা বাম থেকে ডানে গেলে মৌলের পরমাণুর আকার কেন হ্রাস পায় সেটার ব্যাখ্যাটা এইভাবে বলবো যে বাম থেকে ডানে গেলে যেহেতু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যার বৃদ্ধির কারণেই বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি হয়, ফলে বাইরের কক্ষপথটাকে কিছুটা সংকুচিত করে। সে কারণেই বাম থেকে ডানে গেলে সাধারণত আকার হ্রাস পায়। এবার দেখো, একইভাবে আমি যদি গ্রুপ নাম্বার 1-এর উপর থেকে নিচের দিকে যাই, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, তাহলে এই মৌলগুলোর ক্ষেত্রে এখানেও কিন্তু পারমাণবিক সংখ্যা বাড়তেছে, কিন্তু সেক্ষেত্রে একই গ্রুপে আমরা জানি যে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপেই নতুন একটা শক্তিস্তর যুক্ত হয়। এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে একই পর্যায়ে যেহেতু নতুন করে একটা করে শক্তিস্তর যুক্ত হয়, সুতরাং কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের দূরত্বটা স্বাভাবিকভাবে বেড়ে যায় বলেই আকারটা বড় হয়।
এখন এরপরে আমরা নর্মালি তাহলে জানলাম যে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় আর উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। ধরো আমরা দুইটা পরমাণুর ক্ষেত্রে, অর্থাৎ আমি সোডিয়াম আয়ন এবং নিয়ন এই দুইটা মৌলের ক্ষেত্রে যদি দেখি, একটা মৌল একটা আয়ন, সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6, কারণ তার 3s1 ইলেকট্রনটা চলে যাওয়ার পরেই কিন্তু তার 2p6 এবং সেটা নিয়নের গঠন বিন্যাস অর্জন করে। আবার নিয়নের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 1s2 2s2 2p6। তার মানে এই দুইটা ইলেকট্রন যেহেতু সমান, এখানেও 10টা ইলেকট্রন, এখানেও 10টা ইলেকট্রন, তাইলে এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক পদার্থ। আইসো ইলেকট্রনিক পদার্থ বলা হয় যাদের ইলেকট্রন সমান। তাহলে দেখো এখন হয়তো অনেকে যাকে জিজ্ঞেস করব অনেকেই বলে দেয় যে সোডিয়াম প্লাস, সোডিয়াম যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল, নিয়ন দ্বিতীয় পর্যায়ের, তাহলে স্বাভাবিকভাবে সোডিয়ামের আকার বড়। কিন্তু সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কিন্তু আর তৃতীয় পর্যায়ের মৌল হিসেবে থাকে না, তার একটা শক্তিস্তর ভেনিশ হয়ে যায়। তাহলে তখন এই দুটার মধ্যে কোনটার আকার বড় এবং কোনটার আকার ছোট সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা তখন প্রোটন দিয়ে করব। অর্থাৎ সোডিয়াম প্লাসে তার একটা ইলেকট্রন চলে গেল, তার প্রোটন কিন্তু +11, অর্থাৎ 11টা প্রোটন, আর এইটার +10 10টা প্রোটন। তাহলে স্বাভাবিকভাবে সমান সংখ্যক ইলেকট্রন যদি হয়ও সেক্ষেত্রে সোডিয়াম প্লাস বা সোডিয়াম আয়নের যেহেতু 11টা প্রোটন, সুতরাং 11টা প্রোটন দিয়ে 10টা ইলেকট্রনকে বেশি দৃঢ়ভাবে আকর্ষণ করবে এবং আকারটা ডেফিনেটলি ছোট হবে। সুতরাং সোডিয়াম প্লাসের আকার নিয়নের চেয়ে ছোট। একইভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দিতে যাই, যেমন Fe2+ এবং Fe3+, এই দুইটার মধ্যে কোনটার আকার বড় এবং কোনটার আকার ছোট, তখন আয়রনের যত আয়ন থাকুক না কেন সবগুলোর পারমাণবিক সংখ্যা কিন্তু 26, এটাও 26, কিন্তু এটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24, আর এটা তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 23। সুতরাং 26টা প্রোটন 24টা ইলেকট্রনকে যতটা আকর্ষণ করবে তার চেয়ে 26টা প্রোটন তার চেয়ে একটা ইলেকট্রন কম হলে সেটাকে আরও বেশি দৃঢ়ভাবে আকর্ষণ করবে। সুতরাং বাইরের কক্ষপথটা আরও কিছুটা সংকুচিত হবে, সুতরাং তার আকারটা ছোট হবে। সুতরাং ফেরিকের আকার ছোট ফেরাসের চেয়ে। তাহলে আকার নিয়ে আমাদের আর তেমন কোনো নাই, বিভ্রান্তি নাই। এবার আসবো আমরা আয়নীকরণ শক্তি। দেখো আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, ইংরেজিতে যেটাকে বলা হয় আয়োনাইজেশন পটেনশিয়াল অর আয়োনাইজেশন এনার্জি, সেটার যদি আমি একটু পুঁথিগত যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটাই বলতে যাই, এবং পুঁথিগত সংজ্ঞা না, অ্যাকচুয়ালি আসলে তোমাদেরকে ওই সংজ্ঞাটাই কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার খাতায় লিখতে হবে, এবং সেই সংজ্ঞাটা আমরা একটু মনে রাখার জন্য আমরা এইভাবেই করি। যেমন ধরো X একটা নিরপেক্ষ পরমাণু, গ্যাসীয় পরমাণু। এখন সেটার সর্বশেষ কক্ষপথ থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করব তখন সেটা গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত হবে, এবং ইলেকট্রনটা আমরা এই পাশে -1 ইলেকট্রন হিসেবে দিতে পারতাম, কিন্তু সেটা নিয়ম না, ওই পাশে +1 ইলেকট্রন হিসেবে দিব। অ্যাকচুয়ালি এটাই কিন্তু, অর্থাৎ নিরপেক্ষ পরমাণু থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছি, এবং সেই ক্ষেত্রে ΔH অর্থাৎ যে শক্তিটুকু লাগে সেটা পজিটিভ চার্জ, অর্থাৎ ΔH পজিটিভ হলে সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, যেখানে তাপ শোষিত হয় বা তাপ গ্রহণ করে। তাহলে আমি আয়নীকরণ শক্তির সংজ্ঞা যদি এই ক্ষেত্রে বলতে যাই, এক মোল গ্যাসীয় নিরপেক্ষ পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন সরিয়ে তাকে 1 মোল একক ধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকেই আয়নীকরণ শক্তি বলে। আমি আবারও বলি, 1 মোল গ্যাসীয় নিরপেক্ষ পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল একক ধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকেই আয়নীকরণ শক্তি বলে, এবং এটাকে প্রথম আয়নীকরণ শক্তিও বলা হয়। অর্থাৎ আমি যদি নিরপেক্ষ পরমাণু থেকে একক ধনাত্মক আয়নে পরিণত করি, যে একটা ইলেকট্রন ত্যাগ করে, সেটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। একইভাবে প্রথম আয়নীকরণ শক্তি যেহেতু আছে, তার মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তিও আছে। দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেকে হয়তো মনে করে যে একসাথে মনে হয় 2টা ইলেকট্রনকে ছেড়ে দিতে হবে, ব্যাপারটা তা না। সেটা হচ্ছে যখন আমাদের একক ধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত হবে
সে একক ধনাত্মক গ্যাসীয় আয়ন থেকে আরেক মোল ইলেকট্রন ত্যাগ করে যখন আমরা সেটাকে দ্বিধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করব, তখন যে শক্তিটা লাগে সেটাকেই বলবো আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এবং সেটাও ডেফিনেটলি পজিটিভ হবে। তাহলে আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তির সংখ্যাটা হচ্ছে 1 মোল একক ধনাত্মক গ্যাসীয় আয়ন হতে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে তাকে 1 মোল দ্বিধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা সেকেন্ড আয়োনাইজেশন পটেনশিয়াল অর সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বলা হয়। এখন এখান থেকে একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে যে প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কেন? কারণ প্রথম আয়নীকরণ শক্তিতেও কিন্তু আমরা একটা ইলেকট্রনে ত্যাগ করছি, আবার দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে ইলেকট্রন একটাই ত্যাগ করছে, কিন্তু তা সত্ত্বেও এখানে বেশি কেন? সেটা দেখা হচ্ছে একটা নিরপেক্ষ পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় তখন সেখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা কমে যায় বলে ওই প্রোটনের প্রতি সমান সংখ্যক প্রোটনের প্রতি বাকি ইলেকট্রনগুলো আগের চেয়ে বেশি দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে। ফলে ওই একক ধনাত্মক আয়ন থেকে আরেকটা ইলেকট্রন সরাইতে শক্তি বেশি প্রয়োজন হয়। কারণ দেখো এইখানে আমার 11টা প্রোটনের এগেনস্টে 11টা ইলেকট্রন ছিল, বাট এখানে 11টা প্রোটনের এগেনস্টে আমার 10টা ইলেকট্রন। সুতরাং স্বাভাবিকভাবে এই 10টা ইলেকট্রন আগের চেয়ে প্রোটনের প্রতি একটু বেশি অ্যাট্রাক্টেড আছে, আকৃষ্ট আছে। সুতরাং এই ইলেকট্রন সেকেন্ড যে এক্স প্লাস থেকে যে ইলেকট্রনটা যাবে সেখান থেকে ইলেকট্রন সরাইতে আগের চেয়ে শক্তি বেশি প্রয়োগ করতে হবে। সেই জন্য আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তি সবসময় প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি। আবার একইভাবে যদি বলি তৃতীয় আয়নীকরণ শক্তি, তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি থেকে বেশি হবে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, অর্থাৎ এইখানে দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আমি এখানে নিয়েছি সেই মৌলগুলোর ক্ষেত্রে দেখো বাম থেকে ডানে গেলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে আয়নীকরণ শক্তি সাধারণত বৃদ্ধি পায়। এটা সাধারণত এই জন্য বললাম কারণ এখানে একটু ব্যতিক্রম আছে। তো সাধারণত বৃদ্ধি পাওয়ার বিষয়টা কি, যে বাম থেকে ডানে গেলে যেহেতু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটা একটা করে বৃদ্ধি পাওয়ায় ওই ইলেকট্রন কেন্দ্রের নিউক্লিয়াসের প্রতি দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে, আরও বেশি দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। ফলে ইলেকট্রন সরাইতে অধিক শক্তির প্রয়োজন। একদম সিম্পল এক্সাম্পল, ধরো এখানে 3টা প্রোটন, এখানে 4টা প্রোটন। তাহলে লিথিয়ামের ইলেকট্রনগুলা 3টা প্রোটন দ্বারা আকৃষ্ট, আবার বেরিলিয়ামের ইলেকট্রনগুলা 4টা প্রোটন দ্বারা আকৃষ্ট। স্বাভাবিকভাবে এখান থেকে একটা যখন ইলেকট্রন নিব আর এখান থেকে একটা ইলেকট্রন নিব, এখানে সে 3টা প্রোটনের বিপরীতে আকৃষ্ট আছে, এখানে 4টা প্রোটনের বিপরীতে আকৃষ্ট আছে। ডেফিনেটলি এখানে আকর্ষণটা বেশি, সুতরাং এখানে শক্তিটা বেশি লাগবে। তাহলে সেজন্যই বাম থেকে ডানে গেলে যেহেতু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রনকে সরাইতে অধিক শক্তির প্রয়োজন হয়। সেজন্যই বাম থেকে ডানে গেলে সাধারণত আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পর্যায়ে বেরিলিয়াম এবং বোরন, নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটার মধ্যে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। এবং সেই হিসাবে আমি যদি বেরিলিয়াম এবং বোরন আলাদা করে লিখি, নর্মালি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 আর বোরনের পারমাণবিক সংখ্যা 5, তাহলে ডেফিনেটলি যার পারমাণবিক সংখ্যা বেশি তারই আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। কিন্তু বাস্তবে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, এবং সেটার ব্যাখ্যাটা হচ্ছে বেরিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা হবে 1s2 2s2। অন্যদিকে বোরনের ইলেকট্রন বিন্যাস করলে সেটা হবে 1s2 2s2 2p1। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় তার সর্বশেষ এস অরবিটাল পুরোপুরি পূর্ণ থাকায় এটা বেশি স্থিতিশীল, এবং বেশি স্থিতিশীল কোনো ইলেকট্রন বিন্যাস থেকে সহজে ইলেকট্রন সরানো যায় না, কারণ তাতে তার স্থিতিশীলতাটা বিনষ্ট হয়। তাহলে এই ক্ষেত্রে বেরিলিয়ামের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে সেটার পারমাণবিক সংখ্যা কম হওয়া সত্ত্বেও তার আয়নীকরণ শক্তি বেশি। অন্যদিকে বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম থেকে কম। এমনিতে কিন্তু পারমাণবিক সংখ্যার বিচারে কিন্তু বেশি হওয়ার কথা বোরনের, কিন্তু বাস্তবে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বোরনের আয়নীকরণ শক্তি কম। একইভাবে যদি আমি নাইট্রোজেন এবং অক্সিজেনের তুলনাটা করি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 এবং অক্সিজেনের 8, তো ডেফিনেটলি আমাদের মানে নিয়ম অনুসারে যার কেন্দ্রে প্রোটন সংখ্যা বেশি সেটারই আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল। বাট এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে সেটা হচ্ছে 1s2 2s2 2p3, আর অন্যদিকে অক্সিজেনের হচ্ছে 1s2 2s2 2p4।
তাহলে এখানে দেখা যায় পি অরবিটাল অর্ধপূর্ণ, তার মানে যদি কোনো পরমাণুর সর্বশেষ এস অরবিটাল পুরোপুরি পূর্ণ থাকে অথবা পি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, পি অরবিটালের ক্ষেত্রে অর্ধপূর্ণ কাউন্টেবল, আবার পূর্ণটা কাউন্টেবল। তাহলে পি অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে তাহলে সেটাও বেশি স্থিতিশীল, এবং স্থিতিশীল কোনো ইলেকট্রন বিন্যাস থেকে সহজে ইলেকট্রন সরানো যায় না বিধায় এখানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি, অর্থাৎ আয়নীকরণ শক্তির বিচারে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। আবার এখানে একইভাবে বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। এই জিনিসটা আমরা জানলাম। একইভাবে এই নিয়মটা আমি যদি তৃতীয় পর্যায়ের মৌলগুলো দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন, তাহলে সেক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যেও সেই ব্যতিক্রমটা হবে, কারণ ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস 3s2, তার মানে সর্বশেষ এস অরবিটাল যদি পুরোপুরি পূর্ণ থাকে তাহলে সেটা স্থিতিশীলতা বেশি, সুতরাং তার আয়নীকরণ শক্তি বেশি হবে। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি গ্রেটার দেন অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি। আর একইভাবে এইখানেও ফসফরাস এবং সালফারের মধ্যে ডেফিনেটলি ফসফরাসের যেহেতু 3s2 3p3 ইলেকট্রন বিন্যাস লিখেই আমরা দেখব যে দুটো ইলেকট্রন বিন্যাস লেখার পরে যে উপরের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ফসফরাসের পি অরবিটাল অর্ধপূর্ণ, এবং সে কারণেই সঙ্গত কারণে স্থিতিশীল, এবং স্থিতিশীল কোনো ইলেকট্রন বিন্যাস থেকে সহজে ইলেকট্রন সরানো যায় না বিধায় এটার আয়নীকরণ শক্তি সালফার অপেক্ষা বেশি। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে নর্মালি ব্যতিক্রম। আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করব আজকে, সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আবার ফসফরাস এবং সালফার, এই মৌলগুলোর ক্ষেত্রে আমার গ্রুপ ভিত্তিক তার আয়নীকরণ শক্তির কি পরিবর্তন আর পর্যায়ভিত্তিক আয়নীকরণ শক্তির কি পরিবর্তন। দেখো, আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, কিন্তু এই ক্ষেত্রে কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করেছি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, অক্সিজেনের কম। তার মানে বাম থেকে ডানে গেলে কিন্তু সেটা কমেছে, এবং কমেছে সেটা কিন্তু ব্যতিক্রমের কারণে, নর্মাল কিন্তু কমতো না, বাড়ার কথা ছিল। আবার উপর থেকে নিচের দিকে গেলে অলওয়েজ আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কেন উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়? কারণ উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু একটা নতুন শক্তিস্তর যুক্ত হয়, তাহলে শক্তিস্তর যুক্ত হলে ডেফিনেটলি কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের দূরত্বটা বেড়ে যায়, বলেই আকর্ষণ শক্তি কমে যায়, ফলে ইলেকট্রনকে ইজিলি ত্যাগ করতে পারে, সেজন্য শক্তি কম লাগে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলেও এখানে কমে, বাম থেকে ডানে গেলেও কমে, কিন্তু দুইটা কমা কিন্তু একই কারণে না। উপর থেকে নিচের দিকে এটা নিয়ম অনুসারেই কমে, বাট বাম থেকে ডানে গেলে এটা ব্যতিক্রমের কারণে কমে। সেই ব্যাখ্যাটাই আমাদের কোনো একটা বোর্ডে হয়তো প্রশ্ন হিসেবে আসছে, তাহলে এইভাবেই আমরা সেটা আনসার করব। তাহলে আমাদের পরমাণুর আকার এবং আয়নীকরণ শক্তি শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং অন্যান্য যে পর্যাবৃত্ত ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।